চল স্টার্ট করি। কোঅর্ডিনেশনের লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে হাইব্রিডাইজেশনের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কের পার্টে পড়ে আসছি। কাদা হেডিং দে, হেডিং দে ক্রিস্টাল ফিল্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, CRYSTAL FIELD থিওরি, CRYSTAL ক্রিস্টাল ফিল্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। বেসিক্যালি লাস্ট ক্লাসে দেখা যাচ্ছে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড, ওই জিনিসটা আমি তোকে বলেছিলাম স্ট্রং ফিল্ড উইক ফিল্ড কোথায় কি অ্যাপ্লাই হচ্ছে। তো অ্যাপ্লিকেশান কেন ওটা করছিলাম সেটা আমি আজকে বুঝতে পারবো। ক্রিস্টাল ফিল্ড থিওরি শর্টে কি বলে, শর্টে বলে আমার CFT, ঠিক আছে, CFT ক্রিস্টাল ফিল্ড থিওরি। আমি তুই ফার্স্টে দেখবো যে ক্রিস্টাল ফিল্ড থিওরি ফর, তাহলে লেখ অক্টাহেড্রাল ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওর মধ্যে আমি দিলাম কি অক্টাহেড্রাল, আমি তো এখন দেখছি অক্টাহেড্রালের জন্য। ওকে, অক্টাহেড্রাল মানে আমার কোঅর্ডিনেশন আমার কত হয়, অক্টাহেড্রাল মানে কোঅর্ডিনেশন আমার কত 6, অক্টাহেড্রাল মানে হচ্ছে আমার কোঅর্ডিনেশন নাম্বার 6। দেখ বেসিক্যালি কী হবে ভাই, মেটালের মধ্যে আমার লিগ্যান্ডগুলো যে অ্যাটাচ হচ্ছে সেটা কীভাবে হচ্ছে সেটা আমি দেখবো এই CFTর মধ্যে। তো ক্রিস্টাল ফিল্ড থিওরি আমার কমপ্লিট থিওরি না, এরপরে আসছে লিগ্যান্ড ফিল্ড থিওরি, সেগুলো আমার তো সিলেবাসের মধ্যে নেই। দেখ আমি 1-2 সপ্তাহ আগে তোকে বলেছিলাম বাড়িতে গিয়ে ডি অরবাইটালগুলোর ছবি পড়ে আসতে, মোস্ট প্রবলি আগের উইকেই বলেছিলাম। তুই পড়েছিস ডি অরবাইটালগুলোর ছবি, 5খানা ডি অরবাইটালের ছবি ক্লাস 11-এ আমি তুই দেখেছিলাম, আমি তোকে গ্রুপে পাঠিয়েছিলাম। কী হয় বেসিক্যালি আমার ডি অরবাইটালগুলো, ডি অরবাইটাল হচ্ছে আমার 5টা ডি অরবাইটালের মধ্যে 2খানা ডি অরবাইটালে আমার এই লোবগুলো থাকে অ্যালং দ্য অ্যাক্সিস, আর এটা মাঝখানে এরকম আছে, এটা হচ্ছে আমার DZ², এটা আমি ক্লাস 11-এ পড়েছি DZ²। সেকেন্ড হচ্ছে আমি পড়ছি যদি এরকম পড়ি, এটা ধর আমার X অ্যাক্সিস, এটা হচ্ছে আমার Y অ্যাক্সিস, তাহলে এটা আমার কি হচ্ছে DX² - Y², এটা আমি ক্লাস 11-এ দেখেছিলাম DX² - Y²। ক্লাস 11-এ আরও দেখেছিলাম কি আরও 3টে ডি অরবাইটালের ছবি, 3টে হচ্ছে আমার বেসিক্যালি যদি এরকম আঁকি, এটা যদি আমার X অ্যাক্সিস, যদি আমার Y অ্যাক্সিস হয়, তাহলে ইন বিটুইন দ্য অ্যাক্সিসের লোবগুলো যখন ডিস্ট্রিবিউটেড, এটা আমার হয়ে গেল কি DXY। যদি আমি এরকম আঁকি, এটা আমার Y অ্যাক্সিস, এটা আমার Z অ্যাক্সিস, ইন বিটুইন দ্য অ্যাক্সিসের লোবগুলো আমার ডিস্ট্রিবিউটেড, এটা আমার কি হলো DYZ। ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচার ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার সরি। আরও একটা যদি আমি আঁকি, এটা হচ্ছে আমার সাপোজ X, এটা হচ্ছে আমার Z, ইন বিটুইন দ্য অ্যাক্সিস আমার ডিস্ট্রিবিউটেড, এটা হচ্ছে আমার DXZ। এই 5খানা সেট অফ অরবাইটাল আমি তুই পড়েছিলাম। দেখ আমি দেখি যে এটা আমি DZ² মানে কি, এটা হচ্ছে আমার Z অ্যাক্সিস বরাবর আছে, এটা আমি দেখেছিলাম ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচার। তো এখন এই 5খানা ডি অরবাইটালের মধ্যে তুই যদি ভালো করে দেখিস, দেখবি 3খানাতে বেসিক্যালি আমার কি হচ্ছে, 3খানাতে আমার লোবগুলো ডিস্ট্রিবিউটেড কোথায় আছে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস। আর 2খানাতে আমার লোবগুলো কোথায় ডিস্ট্রিবিউটেড আছে, অ্যালং দ্য অ্যাক্সিস। এগুলোতে আমার কোথায় আছে অ্যালং দ্য অ্যাক্সিস, এগুলোতে দেখ আমি দেখতে পাচ্ছি ইন বিটুইন দ্য অ্যাক্সিস, অ্যাক্সিসের মাঝ বরাবর, আর এগুলো হচ্ছে আমার অ্যালং দ্য অ্যাক্সিস। তার মানে বেসিক্যালি এটা আমি তুই জানি ক্লাস 11-এ দেখেছিলাম, আমি অ্যালং দ্য অ্যাক্সিস আর ইন বিটুইন দ্য অ্যাক্সিস নামটা দেখে রাখছি। যাই হোক অক্টাহেড্রাল, চল অক্টাহেড্রাল আমি তুই দেখবো, অক্টাহেড্রালে কী দেখবো শুরু করা যাক। যেভাবে আঁকছি সেভাবেই তুই আঁকার চেষ্টা করবি খাতার। চলে এটা হচ্ছে আমার কি এনার্জি অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস, ই ফর এনার্জি, এটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস। এখন এই যে এনার্জি অ্যাক্সিস আমি কাকে আঁকবো, দেখ আমি ফার্স্টে আঁকছি হচ্ছি, আমি তুই দেখ এতদিন অবধি যা যা কোঅর্ডিনেশন কম্পাউন্ড করেছি প্রত্যেকটাতে আমার কে আছে, সেন্ট্রাল মেটাল। দেখ আমার আছে হচ্ছে 3D ব্লকের এলিমেন্টগুলো, তাই না, 3D মেটালগুলো আছে। দেখবি তুই ম্যাক্সিমাম যা করেছি সব 3D মেটালগুলোই আছে কোঅর্ডিনেশন স্ফিয়ারে। তার মানে 3D মেটালগুলোর সাথে আমার লিগ্যান্ডের অ্যাটাচমেন্ট হচ্ছে, কোঅর্ডিনেট বন্ড ফর্ম হচ্ছে। আমার ফর্ম হচ্ছে কি ভাই, এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম হচ্ছে, এটা আমি দেখেছি। তো 3D ব্লকের মধ্যে আমি যে কটা পড়েছি সবার দেখ আবার আগের দিন হাইব্রিডেশনও পড়েছি। তো 3D মানে ডি মানে হচ্ছে আমার কি বেসিক্যালি ডি সাবশেলের মধ্যে আছে আমার 5খানা অরবাইটাল। এই 5খানা অরবাইটাল এইভাবে আঁকার মানে কি, এইভাবে আঁকার মানে হচ্ছে আমার 5খানা অরবাইটালের এনার্জি সেম। এটা আমি ক্লাস 11-এ পড়েছিলাম, ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আমার বেসিক্যালি এদের এনার্জি হয়ে যায় আলাদা, সেগুলো আমার তো বোর্ড এক্সামের কোনো পার্ট নেই। তো আমি এখন কি আঁকছি, এটা হচ্ছে এনার্জি অ্যাক্সিস। সাপোজ এটা আমি আঁকলাম কি, চল আঁকতে থাকছি, এই পরপর 5খানা এরকম দাগ দিলাম। এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে আমি বোঝাচ্ছি ভাই 5খানা ডি অরবাইটালকেই আমি তুই এঁকেছি, এবং এই 5খানা ডি অরবাইটালের এনার্জি সেম। তুই বলতে পারিস আরে এটা আমি এরকম উপর নিচে আঁকলাম, তো তাহলে আমি কী করে সেম এনার্জি বলবো। দেখ ভাই অ্যাকচুয়াল ছবিটা এরকম আছে, আরও ক্লোজ প্রক্সিমিটিতে আছে, তোকে যদি আমি এরকম গায়ে গায়ে লাগিয়ে দেখাই তুই বুঝতে পারবি না দূর থেকে, তো দেখে মনে হচ্ছে ওরকম। তো বেসিক্যালি আমি এই জুম ভার্সন ওটাকে ধর আঁকলাম, তার মানে এটার মানে ওটাই। তুই চাইলে ওইভাবে আঁকতে পারিস, কোনো বইতে ওইভাবে আঁকা আছে, কোনো বইতে আমার এইভাবে আঁকা থাকতে পারে, অসুবিধার কিচ্ছু নেই। তাহলে এটা আমার কি 5খানা আমি বরবর দেখ 5খানা দাগ দিয়েছি, 5খানা দাগ মানে কি আমার 5খানা ডি অরবাইটাল, এদের আমার এনার্জি সেম, এটা আমি এনার্জি অ্যাক্সিসে এদিকে আঁকছি, ঠিক আছে। ওকে চল দেখ এটা আমার এনার্জি অ্যাক্সিসে আঁকছি। তাহলে এই বরাবর হচ্ছে আমার কি ভাই, সাপোজ আমি ধরলাম এই বরাবর আমার যেটা চলছে, এই বরাবর হচ্ছে আমার এই ডি অরবাইটালগুলোর এনার্জি। কোন ডি অরবাইটাল, এগুলো হচ্ছে আমার সব মেটালের ডি অরবাইটাল। তার মানে কি এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে আমার কার জন্য লিখতে পারি, চল যখন মেটালটা একা একা আছে তার মানে ফ্রি মেটাল, অ্যাটমও হতে পারে আয়নও হতে পারে,
ফ্রি মেটাল, ঠিক আছে, ফ্রি মেটাল আমার অ্যাটমও হতে পারে, আমার হতে পারে আয়নও আমার হতে পারে, ফ্রি মেটাল আমার অ্যাটমও হতে পারে, আমার আয়নও হতে পারে। এইবারে কি হলো, চলো এইবারে আমার যেটা হচ্ছে ভাই, মেটাল আমার লিগ্যান্ডের সাথে বন্ড ফর্ম করবে, তাহলে মেটাল যদি আমার লিগ্যান্ডের সাথে বন্ড ফর্ম করে তাহলে লিগ্যান্ডগুলোকে মেটালের দিকে যেতে হবে বা মেটালগুলোকে লিগ্যান্ডের দিকে যেতে হবে, একই ব্যাপার ভাই, কারণ কাছাকাছি না আসলে আমার বন্ড ফর্ম হবে না। তাহলে মেটালগুলো লিগ্যান্ডের দিকে যাচ্ছে, আমার লিগ্যান্ডগুলো মেটালের দিকে আসছে। এখন এই অক্টাহেড্রাল যেখানে তুই লিখেছিলি সেখানে একটু লিখে রাখ সাইডে লিখে রাখ অক্টাহেড্রাল যেখানে ইচ্ছা, কিন্তু এই ডায়াগ্রামের মধ্যে তুই আঁকবি না, ডায়াগ্রামের মধ্যেও তুই লিখবি না, অন্য কোথাও লিখে রাখছিস, কি লিখছিস লেখ। ইন অক্টাহেড্রাল ligand approaches the metal, in octahedral ligand approaches the metal along the axis approaches the metal along the axis, ঠিক আছে। approaches the metal along the axis, চল দেখ বেসিক্যালি তার মানে কি, তার মানে আমি তুই পড়ে আসছি, এবার কেন along the axis কি, এগুলো ভাই আমার সিএফটি থেকে বলা যাবে না, ওগুলো আমার হায়ার থিওরি থেকে আসে। তো যাই হোক আমি এইভাবে ছবিটা এঁকেছি, তুই চাইলে কোনো বইতে এটাকে এরকম 5খানা পরপর আঁকা থাকতে পারে। আমি এখন তুই যে ডায়াগ্রামটা আঁকছি এই ডায়াগ্রামটা কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল ডায়াগ্রাম হবে, তোর বোর্ড এক্সামে কিন্তু এই ডায়াগ্রামটা আঁকলে হবে না, এই ডায়াগ্রামের একটা পার্ট আমি তুই বোর্ড এক্সামের মধ্যে আঁকবো। দেখ কোনটা, চল দেখি। ফ্রি মেটাল আমার তোর কাছে আছে, এইবার আমার কি হচ্ছে ভাই, লিগ্যান্ড আমার মেটালের দিকে সাপোজ ধর অ্যাপ্রোচ করা স্টার্ট করেছে, আমার মেটাল লিগ্যান্ডের দিকে যাচ্ছে, তাহলে মেটাল মানে আমার কি ভাই, ইলেকট্রন ডেফিশিয়েন্ট, স্বাভাবিকভাবেই মেটাল হচ্ছে আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট, আর লিগ্যান্ডের হচ্ছে আমার ভাই ইলেকট্রন আছে। তাহলে মেটাল আর লিগ্যান্ড এরা যখন ভাই একে অন্যের দিকে যাওয়া স্টার্ট করেছে জাস্ট, তার মানে এদের মধ্যে আমার কি হবে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন যদি আমার তোর এদের মধ্যে হয়, তাহলে আমার সিস্টেম থেকে এনার্জি লুজ করবে, পুরো সিস্টেমটা আমার আস্তে আস্তে এনার্জি কমবে। তার মানে আমার কি হলো, মেটালটা আমার লিগ্যান্ডের দিকে অ্যাপ্রোচ করা স্টার্ট করলো, বা লিগ্যান্ড আমার মেটালের দিকে অ্যাপ্রোচ করা স্টার্ট করেছে, তার মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন স্টার্ট হয়েছে এদের মধ্যে, তার জন্য আমার কি হলো, এটার পুরো এনার্জি আমার গেল কমে। এই ছবিটা তোর বইয়ের মধ্যে নেই, তোর বইতে এইখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তাহলে আমার কি হলো, এটা 5টা আমার এরকম আছে, এটা আমি কি নিচে লিখে রাখছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, নিচে আমি লিখছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন, তুই তারপরে লিখবি, আমি আর লিখছি না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড। এই ডায়াগ্রামটার উপরে লিখে রাখ, নট ফর বোর্ড এক্সাম, এটা আমার পুরোপুরি কনসেপচুয়াল ডায়াগ্রাম হবে, ঠিক আছে। তোর বইতে এই ডায়াগ্রামটা এর পর থেকে স্টার্ট হয়েছে। বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড হয়েছে, তাহলে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে ভাই আমার কি হচ্ছে, অ্যাট্রাকশনের জন্য আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের আমার সিস্টেম থেকে এনার্জি রিলিজ হয়েছে, এইবারে হচ্ছে আমার গেছে কমে। এখন দেখ ভালো করে দেখ, এইবারে আমার কি হচ্ছে, লিগ্যান্ডগুলো আস্তে আস্তে কাছাকাছি আসা স্টার্ট হয়েছে, আরও কাছে আসছে। এখন যত আমার আস্তে আস্তে কাছে আসবে আমার কি হবে ভাই, লিগ্যান্ডের মধ্যে আমার ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ আছে, আর মেটালের মধ্যেও দেখ আমার শুধুমাত্র ডেফিসিয়েন্স পার্ট নয় ভাই, মেটালের মধ্যে তো আমার আরও ইলেকট্রন আছে, 1s 2s 3s 3p, এদের মধ্যে তো ইলেকট্রন আছে। তার মানে এই দেখ, লিগ্যান্ড যত কাছাকাছি আসছে, মেটাল আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য আমার এনার্জি কমেছিল স্বাভাবিকভাবে, কিন্তু আমার মেটালের মধ্যে অন্যান্য ইলেকট্রনও থাকবে, ইলেকট্রন থাকার ফলে আমার কি হচ্ছে, ওই মেটালের ওই ইলেকট্রন আর লিগ্যান্ডের মধ্যে যে ভাই নেগেটিভ চার্জ বা ইলেকট্রন আছে সেগুলোর মধ্যে আমার রিপালশন হবে স্বাভাবিকভাবেই, রিপালশন হওয়ার জন্য আমার সিস্টেমটার এনার্জি একটু বাড়বে, ঠিক আছে, কিন্তু বেড়ে এটাকে ক্রস করে বেরিয়ে চলে যাবে না, ফ্রি মেটালে আমার যা ছিল তার থেকে কমই থাকবে। তার মানে আমার কি হলো, এখান থেকে আমার বেড়ে ধর এখানটায় গেছে, তাহলে আমার এনার্জি কোথায় হলে এখান থেকে বেড়ে আমার গেছে হচ্ছে এইখানে। তো কিন্তু পরীক্ষাতে ডায়াগ্রাম আঁকতে দেবে, এবং ডায়াগ্রাম কোনটা কি আঁকবো আমি তোকে বলে দিয়েছি, পাঠিয়ে দেবো, বাড়ি গিয়ে খাতা এঁকে লাগবে। দেখ 5খানাই আমার আছে, তার মানে আমার এটা কি হলো, এটা হচ্ছে আমার রিপালশনের জন্য, কার মধ্যে রিপালশন, মেটাল আর হচ্ছে আমার লিগ্যান্ডের যে ইলেকট্রন আছে তার মধ্যে রিপালশনের জন্য। তাহলে চলো এটার নিচে আমি লিখে রাখছি কি, এটার নিচে আমি লিখছি হচ্ছে রিপালশন বিটুইন মেটাল ইলেকট্রন অ্যান্ড লিগ্যান্ড, রিপালশন বিটুইন মেটাল ইলেকট্রন অ্যান্ড লিগ্যান্ড। ঠিক আছে, রিপালশন বিটুইন মেটাল ইলেকট্রন অ্যান্ড লিগ্যান্ড হয়ে গেছে। তুই চাইলে এটাকে আরেকটাভাবে লিখে রাখতে পারিস, অর মেটাল ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড, মেটাল ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড। তার মানে এত অব্দি আমার কি হয়েছে ভাই, রিপালশনের গল্প, তার মানে আমার আলটিমেটলি ফ্রি মেটাল যেখানে ছিল তার থেকে এখন এনার্জি আমার কমই হয়েছে, কিন্তু এটা কমটা হয়েছে এইভাবে আমার কম হয়েছে,
তোর বইতে ডায়াগ্রামটা স্টার্ট হয় এইখান থেকে, আর ডায়াগ্রামটা যখন এখান থেকে স্টার্ট হয় তোর বইতে ডাইরেক্ট এটাকে প্রথমেই বলে দেয় ফ্রি মেটাল আয়ন। না ভাই, এটা ফ্রি মেটাল না, অবশ্যই ফ্রি মেটাল, কিন্তু এটার মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করেছে, তার জন্য আমার এনার্জি কমে গেছে, ঠিক আছে? তার মানে এইখান থেকে তোর বইতে স্টার্ট করে দেয়। তুইও পরীক্ষাতে এখান থেকেই স্টার্ট করবি, কিন্তু ট্যাগলাইনগুলো আমার এগুলো হবে না। কোনটা হবে আমি পাঠিয়ে দেবো, খাতার মধ্যে লিখে রাখবি। এই ডায়াগ্রাম আঁকলে কিন্তু তুই পরীক্ষাতে নাম্বার পাবি না, এই পার্টগুলো স্পেশালি নাম লিখলে, ঠিক আছে? তার মানে আমার হচ্ছে এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন তুই ভাব আমার কি হচ্ছে, অক্টাহেড্রালের কেসে আমি তুই লিখেছি, অক্টাহেড্রালের কেসে আমার কি হবে, লিগ্যান্ডগুলো আমার মেটালকে কি বরাবর অ্যাপ্রোচ করছে, অ্যালং দ্য অ্যাক্সিস আমার অ্যাপ্রোচ করছে। তার মানে সিনারিওটা কীরকম, সিনারিওটা অ্যাজ ইফ হচ্ছে আমার এইরকম, সাপোজ এটা হচ্ছে আমার ভাই মেটাল, ছদিকে ধর আমার ছটা এরকম ডাইরেকশন আছে, লিগ্যান্ডগুলো আমার কি করছে ভাই, অ্যালং দ্য অ্যাক্সিস এইভাবে ধর আমার অ্যাপ্রোচ করছে। তাহলে লিগ্যান্ডগুলো আমার এরকম অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যাপার। কেন করলো সেগুলো আবার লিগ্যান্ড ফিল্ড থিওরির পার্ট, সেগুলো আমার তো নেই। তাহলে যদি তুই ভাব লিগ্যান্ডগুলো যদি আমাকে ভাই এরকম মেটালকে অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করে, তাহলে মেটালের যে অ্যালং দ্য অ্যাক্সিস যে ডি অরবাইটালগুলো আছে, মেটালের অ্যালং দ্য অ্যাক্সিস যে দেখ ডি অরবাইটালগুলো আছে, অ্যালং দ্য অ্যাক্সিস কি আছে দেখ দুজন, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এদের মধ্যে আমার রিপালশন হবে বেশি, কারণ এগুলো ভাই অ্যালং দ্য অ্যাক্সিস ডিস্ট্রিবিউটেড। তাহলে অ্যালং দ্য অ্যাক্সিস ভাই এদের মধ্যে আমার রিপালশন হবে বেশি, বুঝলি? তাহলে এদের মধ্যে আমার কি হচ্ছে বলতে, অ্যালং দ্য অ্যাক্সিস আমার ডিস্ট্রিবিউশন যেখানে আছে সেখানে আমার রিপালশন হচ্ছে, কারণ কি লিগ্যান্ড আমার অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাপ্রোচ করছে। তাহলে এই বরাবর ধর আমার লিগ্যান্ডগুলো যদি আসে, তাহলে যেখানে আমার অ্যালং দ্য অ্যাক্সিস ডিস্ট্রিবিউটেড সেখানে আমার রিপালশন হবে বেশি। তার মানে এইবারে দেখ এই পাঁচখানা এতক্ষণ এনার্জি আমার সেম ছিল, পাঁচখানার এনার্জি আমার সেম ছিল, এই দুখানার সেটের মধ্যে যেহেতু আমার রিপালশনের ভ্যালু গেল বেড়ে, তাহলে আমার এই দুজনের কিন্তু আমার এনার্জি বেড়ে যাবে, এই দুজনের আমার এনার্জি বেড়ে যাবে। তুই দেখ এদের এনার্জি যদি বাড়ে, আমার তো ভাই ওভারঅল পাঁচখানা ডি অরবাইটালের ওভারঅল এনার্জি তো আমার সেম থাকবে, ওভারঅল আমার তো অ্যামাউন্ট অফ এনার্জি সেম। তাহলে এই দুজন যদি বাড়ে, এই তিনজন আমার স্বাভাবিকভাবেই কমবে। কেন কমবে? কারণ দেখ এখানে তো আমার এগুলো অ্যালং দ্য অ্যাক্সিস ডিস্ট্রিবিউটেড নয়, এগুলো হচ্ছে আমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস ডিস্ট্রিবিউটেড। তাহলে অ্যালং দ্য অ্যাক্সিসেরগুলোতে আমার এনার্জি গেল বেড়ে, আর ইন বিটুইন দ্য অ্যাক্সিসে আমার এনার্জি হবে হচ্ছে কমে, বুঝতে পেরেছিস? তার মানে এখানে এই জন্য আমার 2 আর 3 এইভাবে একটা স্প্লিটিং হবে। তাহলে এই প্রথমবারের জন্য আমি তুই কি দেখছি ভাই, ডি অরবাইটালের স্প্লিটিং। তাহলে আমার স্প্লিট হয়ে কি হবে, দুটো আমার গেলে হচ্ছে উপরে উঠে, এনার্জি হচ্ছে দুটোর গেলে উঠছে উপরে উঠে, কে কে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর তিনজনের হচ্ছে আমার ভাই এনার্জি গেলে হচ্ছে নিচে নেমে, ঠিক আছে? এই 3, ঠিক আছে, 2 আর 3, 2 আর 3, ক্লিয়ার, বুঝলি? এইবার দেখ এই স্প্লিটিং হওয়ার আগে, স্প্লিটিং হওয়ার ঠিক আগে এটার যে এনার্জি, স্প্লিটিং হওয়ার যে আগে এটার যে এনার্জি বা এটার যে আমি এনার্জি যে লাইনটা দিলাম, এই লাইনটাকে বলে কি ব্যারাই সেন্টার, BARI, ব্যারাই সেন্টার বা বেরি সেন্টার, ঠিক আছে? বেরি সেন্টার হচ্ছে আমার এই লাইনটা যেটা আমি তোকে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে, ডি অরবাইটালের আমার স্প্লিটিং হয়েছে, ডি অরবাইটালের যদি আমার স্প্লিটিং হয়, তাহলে কেন স্প্লিটিং হলো আমি বুঝতে পেরেছি। তাহলে আমার হলো কি ভাই, এই যে ভাই অ্যালং দ্য অ্যাক্সিস আমার অ্যাপ্রোচ করছে বলে, যেখানে আমার অ্যালং দ্য অ্যাক্সিস আছে তার মধ্যে আমার রিপালশনের ভ্যালু বেশি, ওই জন্য আমার গেছে হচ্ছে এনার্জি ইনক্রিজ করে। তাহলে এনার্জি যদি ওখানে ইনক্রিজ করে আমার করলো, কারণ ওভারঅল এনার্জি ভ্যালু আমার সেম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার গল্প, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই দেখ আমার দুখানা আর তিনখানা আমার স্প্লিট করলো, তাহলে এটা আমার কি হলো, নিচে লিখে রাখতে পারিস, স্প্লিটিং অফ ডি অরবাইটাল, স্প্লিটিং অফ ডি অরবাইটাল, স্প্লিটিং অফ ডি অরবাইটাল, ঠিক আছে? স্প্লিটিং অফ ডি অরবাইটাল, এটা আমার কি হচ্ছে, স্প্লিটিং অফ ডি অরবাইটাল। স্প্লিট হয়ে আমি কাকে কাকে কোথায় পেলাম সেটাও আমাকে তোকে মাথায় রাখতে হবে এবং লিখতে হবে। স্প্লিট হয়ে আমি কাকে কাকে কোথায় পেয়েছি, উপরের দুটো আমি কী কী পেয়েছি বেসিক্যালি তুই মনে রাখবি কিন্তু এগুলো একদম। উপরের দুটো আমি কাকে কাকে পেয়েছি, উপরের দুটো লিখি চল। উপরেরটা আমার কি হচ্ছে, ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেগুলো হচ্ছে আমার অ্যালং দ্য অ্যাক্সিস ডিস্ট্রিবিউটেড ছিল। আর আমি নিচে কাকে কাকে পেলাম, নিচে পেয়েছি হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, আর হচ্ছে আমি কাকে পেয়েছি, ডি ওয়াই জেড। এই হচ্ছে আমার গল্প, ঠিক আছে? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি এক্স জেড। তাহলে আমার কি হচ্ছে, ডি অরবাইটালের আমার স্প্লিট হয়েছে, ঠিক আছে? ডি অরবাইটালের আমার হচ্ছে স্প্লিট, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড হচ্ছে আমার নিচে, আর উপরে আমি কী পেলাম, ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভালো করে টাকা দেখ, ফ্রি মেটালে ভাই আমার যা ছিল তার থেকে কিন্তু দেখ এখানে আমার এনার্জি ওভারঅল কমই, এটা কিন্তু আমার ভাই এই এক্সেসকে ক্রস করে বেরিয়ে চলে যায়নি, আমার কিন্তু এই আলটিমেট এনার্জির এক্সেসকে ক্রস করে বেরিয়ে যায়নি। তার মানে এই পুরো প্রসেসের জন্য কিন্তু আমার এনার্জি সিস্টেম থেকে লস হয়েছে। এনার্জি সিস্টেম থেকে লস হওয়া মানে হচ্ছে আমার ভাই স্টেবিলিটি বেশি, মানে এনার্জি কমেছে, এনার্জি রিলিজ হয়েছে, লস না, এনার্জি রিলিজ হয়েছে, আমার সিস্টেমের থেকে এনার্জি কমেছে। তাহলে আমার কি হচ্ছে, স্টেবিলিটি বেড়েছে, ক্লিয়ার? তাহলে এটা আমি কার জন্য দেখালাম বলতে, এতক্ষণ আমি বললাম হচ্ছে অক্টাহেড্রালের জন্য স্প্লিটিং, অক্টাহেড্রালের জন্য স্প্লিটিং, ঠিক আছে? অক্টাহেড্রালের জন্য স্প্লিটিং। এবার ভালো করে চল এর মধ্যে কিছু মার্ক করবো। দেখ ভাই এই যে, তাহলে আমি যে এনার্জির যে ডিফারেন্সটা পাচ্ছি, দেখ এনার্জি যে আমি ডিফারেন্সটা পেলাম, ভালো করে দেখবি, এনার্জি যে আমি ডিফারেন্সটা পেলাম, এনার্জির ডিফারেন্সটা পেয়েছি, এটাকে আমার কি বলে, এটাকে বলে হচ্ছে আমার, ঠান্ডা মাথায় শুনবি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এটাকে আমার কি বলে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। শর্টে লিখে কী হবে, CFSE, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি অর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, কারণ আমার সিস্টেম স্টেবল হয়েছে, ঠিক আছে? ক্রিস্টাল ফিল্ড
স্প্লিটিং এনার্জি অর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি অর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, ঠিক আছে, CFSE, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি অর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি লিখেছিস। তাহলে এই হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার CFSE। আচ্ছা CFSE কে কীভাবে ডিনোট করে, দেখ বেসিক্যালি আমি পড়ছি হচ্ছে এখন অক্টাহেড্রালের জন্য, এটাকে আমার অক্টাহেড্রাল যেহেতু চলছে, অক্টাহেড্রালের জন্য আমার এটাকে ডিনোট করে কীভাবে, চল দেখি, ডেলটা দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল ডেল, আর যেহেতু আমার অক্টাহেড্রাল তাহলে নিচে হবে কি ডেল্টা ও, ঠিক আছে। ডেল্টা ও মানে কি, তার মানে CFSE ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, ডেল্টা ও মানে কি আমার, তার মানে CFSE ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, ডেল্টা ও মানে কি হলো CFSE ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, ডেল্টা ও মানে কি হচ্ছে CFSE ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, বুঝলি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি আর ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি CFSE, ডেল্টা আর ও মানে কি ফর অক্টাহেড্রাল, ডেল্টা ও মানে কি ক্রিস্টাল ফিল্ড মানে CFSE ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, বোঝা গেছে, হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে হচ্ছে আমার ডেলো, ক্লিয়ার, বুঝলি। তাহলে এই হচ্ছে আমার CFSE, এটা আমি ডেলো দিয়ে ডিনোট করবো, কার জন্য, অক্টাহেড্রালের জন্য আমি ডেল্টা ও দিয়ে ডিনোট করছি। এইবারে দেখ বেসিক্যালি এই ডেল্টা ও এটা ভাই এনার্জি, তো এনার্জিটাকে আরও একভাবে রিপ্রেজেন্ট করা যায়, কীভাবে রিপ্রেজেন্ট করা যায় তুই আর দেখে রাখ, কোথা থেকে আসছে তুই বুঝতে পারবি না, এটাকে আরও ভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে এইভাবে, লিখে রাখ ডেল্টা ও ইকুয়ালস টু 10dq, ঠিক আছে, ডেল্টা ও ইকুয়ালস টু 10dq, 10dq, ডেল্টা ইকুয়ালস টু 10dq, ডিকিউ মানে কি, ডিকিউ এসছে পুরোগুলো কোয়ান্টাম থেকে এসছে, ডেল্টা ও ইকুয়ালস টু 10dq, ডিকিউ মানে তুই লিখে রাখতে পারিস ফ্রম কোয়ান্টাম কেমিস্ট্রি, এটার ফুল ফর্ম হচ্ছে ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, এগুলো কোয়ান্টাম কেমিস্ট্রি টার্ম, ওখান থেকে তোর কিছু মানে এক্সপ্লেন এখন করাই যাবে না এগুলো, ঠিক আছে। 10dq, ডিকিউ মানে কি ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, ক্লিয়ার। যাই হোক চল, এটা ছিল হচ্ছে আমার অক্টাহেড্রাল এর জন্য ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। তাহলে এই যে ডায়াগ্রামটা আমি তুই আঁকলাম, এটাকে আমার কি বলে বলতো, ক্রিস্টাল ফিল্ড ডায়াগ্রাম ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স বা ক্রিস্টাল ফিল্ড থিওরি ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, এতদিন ক্লিয়ার। তাহলে 3-2 আমার ভেঙেছে, আমার যেন মাথায় থাকে ভাই, উপরে কে আছে, উপরে আছে হচ্ছে DZ স্কোয়ার আর DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে হচ্ছে আমাকে DX বাই DX DY, মনে থাকবে এতদিন ক্লিয়ার। এইবারে দেখ এই যে ভাই টার্মটা আমি পেয়েছি, এবার এই পার্টটা তুই ভুলে যা, দেখ আমার 3-2 ভেঙেছে, এই ভাঙাটাই বেসিক্যালি স্ট্রং ফিল্ড কী করে, স্ট্রং ফিল্ড আমার হচ্ছে ভাঙে বেশি, তাহলে স্ট্রং ফিল্ডের জন্য আমার ডেল্টা ওর ভ্যালু হয় বেশি, আর উইক ফিল্ডের জন্য আমার কী হয়, ভাঙাটা হয় কম, আর ডেল্টা ওর ভ্যালু হচ্ছে কম। তাহলে স্ট্রং ফিল্ডের জন্য আমার কী হবে, ভাঙবে বেশি, ডেলোর ভ্যালু হবে হচ্ছে আমার বেশি, আর উইক ফিল্ডের জন্য আমার কী হবে, ভাঙবে কম, তাহলে ডেলোর ভ্যালু হচ্ছে আমার কম হবে, বুঝতে পারলি। তাহলে স্ট্রং ফিল্ড ভাঙবে বেশি, ডেলোর ভ্যালু বেশি হবে, উইক ফিল্ড ভাঙবে কম, ডেলোর ভ্যালু হবে কম, লিখে রাখ, নোট বলে লেখ, নোট বলে লেখ, ইন স্ট্রং ফিল্ড, ফর স্ট্রং ফিল্ড CFSE value, for strong field CFSE value will be more, CFSE value will be more and vice versa, তার মানে কি, তার মানে হচ্ছে উইক ফিল্ডের জন্য CFSE ভ্যালু কম হবে, তাহলে ফর স্ট্রং ফিল্ড CFSE ভ্যালু উইল বি মোর অ্যান্ড ভাইসি ভার্সা লিখে রাখলাম, তার মানে উইক ফিল্ডের জন্য আমার কি হবে, এটার ভ্যালুটা আমার কম হবে। এত দিক ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে খাতায় এবার হেডিং দে, চল খাতায় হেডিং দিবি স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড, খাতায় হেডিং দে স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড, স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড, এত দিক ক্লিয়ার, বোঝা গেছে। তার মানে আমার 3-2 ফর্ম্যাটে ভেঙেছে, খাতায় হেডিং দিচ্ছি স্ট্রং ফিল্ড ভার্সেস উইক ফিল্ড। আচ্ছা, খাতার বাঁ দিকে বেসিক্যালি দুখানা কলাম করছি, মাঝখানে কোনো দাগ টাগ টানতে হবে না। খাতার বাঁ দিকে লেখ স্ট্রং ফিল্ড, ডান দিকে লেখ উইক ফিল্ড। খাতার লেফট সাইডে লেখ স্ট্রং ফিল্ড, রাইট সাইডে লেখ হচ্ছে উইক ফিল্ড, ঠিক আছে। আমি জাস্ট তোকে একটা স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড SF আর W, ঠিক আছে, স্ট্রং ফিল্ড উইক ফিল্ড। দেখ স্ট্রং ফিল্ডের জন্য আমি যদি ভাই এটাকে আঁকি স্প্লিটিংটাকে, তাহলে আমি অ্যাজ ইফ এটাকে এরকমভাবে আঁকতে পারি, তুই আঁকবি খাতার মধ্যে, আগে দেখে নে। স্ট্রং ফিল্ডের জন্য আমার তার মানে স্প্লিটিং বেশি, 2-3 ভাঙছে, এরকম 2-3, আর উইক ফিল্ডের জন্য আমার স্প্লিটিং কম, তার মানে হচ্ছে ধর এরকম ভেঙেছে, এটা আমি কনসেপচুয়ালি আঁকলাম, বুঝতে পারলি। তাহলে স্ট্রং ফিল্ডের জন্য আমার স্প্লিটিং হয়েছে বেশি, তাহলে খাতার মধ্যে এঁকে ফেল। এইবার আমি যে কটা কোশ্চেন করবো, কোশ্চেন করার আগে তোকে ফার্স্টে এঁকে ফেলবি, ঠিক আছে। আমি বাঁ দিকে স্ট্রং ফিল্ড যেহেতু আঁকছি, তাহলে তুই বাঁ দিকের গ্যাপটা বেশি রাখবি, ডান দিকে আমি কিছু উইক ফিল্ড, তাহলে ডান দিকের একটা কম আঁকবি, হয়ে গেছে আঁকা, হয়ে গেছে। চল কোশ্চেন এখান থেকে কীরকম আসবে। আচ্ছা কোশ্চেন আমি আসছি, তার আগে দেখ এই যে ভাই আমার সেট অফ অরবাইটালে যে ভাঙলো, সেট অফ অরবাইটালে দেখ ভেঙেছে, 2-3 সেটে আমার ভেঙেছে। অক্টাহেড্রালের জন্য যখন আমার 2-3 সেটে ভাঙলো, অক্টাহেড্রালের জন্য যখন আমার 2-3 সেটে ভেঙেছে, ভালো করে দেখবি, এই 3খানা অরবাইটালের সেটটাকে বলে হচ্ছে আমার, লিখবি T2G, T2G, ঠিক আছে। আর দুখানা সেটটাকে বলে হচ্ছে আমার EG। এগুলো কোথা থেকে এসছে, এগুলো সব গ্রুপ থিওরি থেকে, এগুলো আমার তোর পার্ট নয়, ঠিক আছে, T2G আর EG। তুই জাস্ট সিম্পলি এটা হয়তো মনে রাখতে পারিস, T ফর ট্রিপল 3টে থেকে, আর ডাবলের লাস্টে আছে E, ওখান থেকে এসে 2, ঠিক আছে।
জি আমার কোথা থেকে এসছে, জি এসছে হচ্ছে আমার গেরাডে উনগেরাডে সিমেট্রি, ওগুলো আমার তোর কিছুই নেই, এগুলো সব গ্রুপ থিওরির পার্ট। তাহলে এটা হচ্ছে আমার T2G, এটা হচ্ছে আমার ইজি, এটা কিন্তু অক্টাহেড্রালের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে অক্টাহেড্রালের আমার এটা কি হলো T2G, আর এটা হচ্ছে আমার ইজি। এত দিয়ে লেখা হয়ে গেছে T2G ইজি, ক্লিয়ার, লিখেছিস? চল আমি এখন যে কটা কোশ্চেন করবো, কোশ্চেন আমি বলার সঙ্গে সঙ্গে তুই সবার ফার্স্টে বাঁদিকে এটা ডান দিকে এটা এইভাবে পাবি, বাঁদিকের গ্যাপ হচ্ছে বেশি, ডান দিকের গ্যাপ হচ্ছে কম। চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। এইভাবে কোশ্চেন তোর স্কুল এক্সামে বোর্ড এক্সামে আসে, লেখ কোশ্চেন লেখ। রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ মেটাল, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ মেটাল, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ মেটাল containing D4 ইলেকট্রন, মানে কি স্মল ডি মাথায় 4 যেভাবে লেখে ভাই ইলেকট্রনিক কনফিগারেশনে, containing D4 electrons, D4 electrons, D মাথায় 4, D4 electrons when ফার্স্ট কোশ্চেন লেখ, when ফার্স্ট কোশ্চেন লেখ ডেল্টা ও গ্রেটার দ্যান পি, যেটা বলছে আগে লেখ, তারপর সব টার্ম দেখবো। ডেল্টা ও গ্রেটার দ্যান পি, when ডেল্টা ও গ্রেটার দ্যান পি। সেকেন্ড কোশ্চেন লেখ when ডেল্টা ও লেস দ্যান পি, এখানে আমি এঁকে দিয়েছি ডেল্টা ও লেস দ্যান পি, ডেল্টা ও লেস দ্যান পি, ডেল্টা ও গ্রেটার দ্যান পি আর ডেল্টা ও লেস দ্যান পি, ঠিক আছে। চল এই কোশ্চেনের অ্যান্সার আমি তো এখন করছি না, আমি তো এখন যেগুলো করবো ওটা করতে করতে অলরেডি এই কোশ্চেনের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। চল তাহলে খাতায় এবার নাম্বার 1 লেখ, আমি এখন D1 এর ইলেকট্রনিক কনফিগারেশন বার করবো, D1 থেকে D10 পুরো করবো। তাহলে D1 বলার সঙ্গে সঙ্গে D2 বলার সঙ্গে সঙ্গে তুই কী করবি, বাঁ দিকে এরকম ডান দিকে এরকম এঁকে ফেলবি। এটা আঁকতে লাগবে হচ্ছে ম্যাক্সিমাম 10 সেকেন্ড। খাতার বাঁ দিকে এটা ডান দিকে এটা এঁকে ফেল, খাতার বাঁ দিকে এরকম ডান দিকে এরকম আঁক, হয়ে গেছে D1, ঠিক আছে। D1 বাঁ দিকে এরকম ডান দিকে এরকম এঁকে ফেলেছিস। আচ্ছা চল তাহলে D1 এর জন্য আমি এরকম আঁকলাম, বাঁ দিকেরটার আমার গ্যাপ হচ্ছে বেশি, ডান দিকেরটার আমার হচ্ছে গ্যাপ হচ্ছে কম, এটা আমি মেনটেন করে করে আঁকছি, এটা মেনটেন করে এমন কিছু চাপের ব্যাপার নয়। বাঁ দিকের গ্যাপটা হচ্ছে আমার বেশি, ডান দিকের গ্যাপটা হচ্ছে আমার কম, ঠিক আছে। চল এবার আঁকি। দেখ স্ট্রং ফিল্ড, যাই হোক স্ট্রং ফিল্ড বলে এখন অবধি লিখছি। দেখ তার মানে আমার কি ভাই, এটার মধ্যে আমি একখানা ইলেকট্রন দেবো। এইবারে তুই বল, অবভিয়াসলি ভাই একটা ইলেকট্রন তুই কোথায় দিবি, এখানে দিবি না এখানে দিবি, কোথায় দেবো একটা ইলেকট্রন। আমি এবার ইলেকট্রনিক কনফিগারেশন ফুলফিল করা স্টার্ট করেছি, ক্লাস 11-এ যে কনসেপ্টে পড়তাম সেই কনসেপ্টে এখন অবধি চলছে, ঠিক আছে। তুই বল ইলেকট্রন আমি কোথায় দিই, ফার্স্টে লোয়ার এনার্জি না হায়ার এনার্জি, কোথায় দিই ইলেকট্রন, লোয়ার এনার্জি। অবভিয়াসলি তাহলে দেখ আমার এটার ভাই এনার্জি কম, তাহলে আমি কোথায় দেবো ইলেকট্রন, তাহলে দিচ্ছি হচ্ছে এখানে একখানা ইলেকট্রন। তাহলে চল আমি দিলাম হচ্ছে এইখানে, বুঝলি, এখানে দিতে পারি, এটা তো দিতে পারি, এটা তো দিতে পারি, একই ব্যাপার। তাহলে তোর ভাই ক্লাস 11-এ তুই সিমেট্রি মেনটেন করার জন্য প্রথম থেকে স্টার্ট করতিস, একই ব্যাপার এখানেই চলছে, ঠিক আছে। তাহলে আমার স্ট্রং ফিল্ডের জন্য এটা যে ছবি আছে এখানে যাবে, এখানে আমার এখানে হবে একইভাবে। তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন তখন কী হয়ে গেল বলতো, T2G1। এখানে আমার কি হলো, এটারও আমার হচ্ছে কি T2G1, বুঝলি, হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন শেষ। সেকেন্ড কোশ্চেন D2 বলার সঙ্গে সঙ্গে তুই স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ডের জন্য বাদিকে দুদিকে এঁকে ফেল, দুটো দিকে এঁকে ফেল। D2 বলার সাথে সাথে এঁকে ফেল, এঁকেছিস আঁক, বাদিকে গ্যাপ বড়, ডান দিকে গ্যাপ ছোটো, ঠিক আছে। চল হয়ে গেছে আঁকা। তাহলে এবার আমি করছি D2 ভাই। D2 মানে আমার তোর কী হচ্ছে, D2 মানে আমার হচ্ছে এদিকে তাকা। তাহলে D2 আমার ভাই দুখানা ইলেকট্রন ফুলফিল করতে হবে। কোথায় করবো, তাহলে ফার্স্টেরটা আমি এখানে করলাম। প্রশ্ন হচ্ছে সেকেন্ডেরটা কোথায় করবো, এদিকে দেখ সেকেন্ডেরটা আমি কোথায় করবো, এখানে করবো। D2-র জন্য সেকেন্ডের ইলেকট্রনটা কোথায় করবো, কোথায় করবো সেকেন্ডের ইলেকট্রন, পাশেরটা অবশ্যই এখানে করবো। কি এরকম করবো, এরকম করবো না, কেন করবো না, কারণ ক্লাস 11-এ পড়েছিলাম ভাই। তাহলে আমার প্রত্যেকটাতে আগে একটা একটা করে করতে হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার গেল, তাহলে এখানে আমার গেল হচ্ছে সিমিলারলি এখানে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী হলো, এটা T2G2, ওটা হচ্ছে আমার T2G2, হয়ে গেছে। D2 শেষ। D3 পরেরটা, D3 বলার সাথে তুই আগে এঁকে ফেল, D3 বলার সাথে তুই ওটা আগে 3-2-3-2 এঁকে ফেল, হয়ে গেছে। তাহলে বল দেখি D3-তে বাঁদিকের ডায়াগ্রামটা, বাঁদিকের ডায়াগ্রামে আমার তিনখানা ইলেকট্রন কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় যাবে, 1 2 3 নাম্বার গেলে এখানে, এখানেও 3 নাম্বার গেলে এখানে। ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, লেফট সাইডেরটা ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, T2G3, রাইট সাইডেরটায় T2G3, ঠিক আছে, হয়ে গেছে। T2G3 আমার হয়ে গেছে, এত অবধি ক্লিয়ার। চল তাহলে D3 হয়ে গেছে, একটা D4 বলার সাথে সাথে তোকে স্ট্রং ফিল্ড উইক ফিল্ডার বারবার লিখতে হবে না, তুই জাস্ট লিখবি হচ্ছে ভাই ডায়াগ্রামটা আঁকবি, তোকে স্ট্রং ফিল্ড উইক ফিল্ডার লিখতে হবে না, ঠিক আছে, তুই জাস্ট এরকম ডায়াগ্রামটা আঁকছিস। তাহলে চল পরেরটা আমি করছি D4 এঁকেছিস, ডায়াগ্রাম এঁকে বলেছিস, 3-2-3-2 আঁকা হয়ে গেছে। এইবারে D4 যখন আমি করলাম 3-2-3-2 আঁকা হয়ে গেছে। এখন চল দেখ এখানে একটু তাকাবি ভাই, এই যে আমার গেল ভাই, দেখ এদিকে তাকা, তিনটে ইলেকট্রন খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে 4 নাম্বার ইলেকট্রনটা আমি দেবো কোথায়, 4 নাম্বার ইলেকট্রন আমি কোথায় দেবো, 4 নাম্বার ইলেকট্রন কি আমি এখানে দেবো না এখানে দেবো। চল দেখি 4 নাম্বার ইলেকট্রন আমি কোথায় দেবো। ভাই এরা হচ্ছে সবাই ডি এর মধ্যেই আছে, এরা সবাই ডি সাবশেলেরই পার্ট, তার মানে ডি সাবশেলের পার্ট, এদের এনার্জি ধর আমার আলাদা হয়েছে। এখন 4 নাম্বার ইলেকট্রন আমি কোথায় দেবো, ভালো করে দেখবি। 4 নাম্বার ইলেকট্রনকে আমি যদি ভাই এখানে দিই, যদি আমি 4 নাম্বার ইলেকট্রনটাকে এখানে দিই, তাহলে কি এভাবে দেবো না, দিলে আমি এভাবে তো দেবো না, দিলে আমি কীভাবে দেবো, উল্টো স্পিনে দেবো, দিলে আমি দেবো হচ্ছে উল্টো স্পিনে। ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, দিলে আমি দেবো উল্টো স্পিনে।
দেখ আমি যদি এই খেলাটা খেলি তাহলে আমার যেটা হবে হচ্ছে কি বলতো, ইনকামিং যে ইলেকট্রনটা আসছে ওই ইলেকট্রনটাকে কিন্তু আমার এই যে আছে ইলেকট্রন, এই ইলেকট্রন স্বাভাবিকভাবেই রিপেল করবে। রিপেল তো আমার করবেই ভাই। রিপেল যদি করে তার মানে দেখ ইলেকট্রনটাকে আমার যদি এখানে লাগাতে হয়, এখানে যদি ঢোকাতে হয়, এই ঘরে যদি জায়গা দিতে হয়, তাহলে আমার কি বলবো, এটাকে আমি কি বলবো, ইলেকট্রনটাকে আমি পেয়ার করলাম, বুঝলি? খোলা আছে ইলেকট্রনটাকে আমি করলাম পেয়ার, বুঝলি? পেয়ার করলাম। তাহলে দেখ ইলেকট্রনটাকে আমার পেয়ার করতে গেলে কি করতে হবে ভালো করে দেখবি। ইলেকট্রনটাকে আমি যদি পেয়ার করতে চাই তাহলে ওই যে ভাই ইনকামিং ইলেকট্রনটার প্রতি এই ইলেকট্রনটা যে রিপালশন দিচ্ছিল সেই রিপালশনটা ওভারকাম করতে হবে আমাকে। রিপালশনটা ওভারকাম আমি কীভাবে করবো, এক্সট্রা এনার্জি আমাকে দিতে হবে, তাহলেই হবে। কারণ এই ঘরে ধর যে ঢুকছে, সেই ঘরে ধর যে ঢুকছে তাকে ধর এ আমার ঢুকতে দিচ্ছে না, ঢুকতে না দিলে আমাকে কী করতে হবে, তখন এক্সট্রা এনার্জি দিয়ে জোর করে ঢোকাতে হবে। সেটাকে আমাকে কী বলে, পেয়ারিং এনার্জি, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার পেয়ারিং এনার্জি। তাহলে আমার একটা পেয়ারিং এনার্জি বলে একটা আমি যদি টার্ম দেখলাম, পি দিয়ে আমার কি রিপ্রেজেন্ট করে, পেয়ারিং এনার্জি। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য আমার কি হয় চল দেখবো। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য আমার এই ভ্যালুটা স্বাভাবিকভাবে বেশি হয়, সিএফএস এর ভ্যালু বেশি হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য। উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য আমার সিএফএস এর ভ্যালু হচ্ছে আমার কম। দেখ এখানে পেয়ার করতে যে অ্যামাউন্টের এনার্জি লাগবে এখানেও আমার পেয়ার করতে ওই অ্যামাউন্টের এনার্জি লাগবে, কারণ পেয়ার তো আমার এখানেই হচ্ছে এখানে হচ্ছে একই ব্যাপার, ঠিক আছে? পেয়ারিং এনার্জি। তুই ভাব এবারে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য আমার ডেল্টা ওর ভ্যালু বেশি, উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য আমার ডেল্টা ওর ভ্যালু কম। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে যদি আমার স্প্লিটিং বেশি হচ্ছে ডেল্টা ওর ভ্যালু বেশি, উইক ফিল্ডে আমার হচ্ছে ডেল্টা ওর ভ্যালু কম। এটা আমি কিছুক্ষণ আগে দেখলাম। তো যদি আমার এটা হয় ডেল্টা ওর ভ্যালু এখানে বেশি, এখানে ডেল্টা ওর ভ্যালু কম। আচ্ছা ডেল্টা ও মানে কি ভালো করে দেখবি, তাহলে ডেল্টা ও মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন ধর আমার যদি সেকেন্ড অপশনের কথা ভাবি, ধর আমার ইলেকট্রন ধর আমি এখানে দিলাম না, ইলেকট্রনকে আমি দিলাম এখানে, তার মানে আমার কি হচ্ছে বলতো ভাই, তার মানে আমার এটাই হলো, দেখ আমার পেয়ারিং এনার্জি আর এখানে হচ্ছে আমার কি, এটা হচ্ছে সিএফএস এর ভ্যালু, এটা হচ্ছে আমার ভাই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ভ্যালু, এখানে হচ্ছে ডেল্টা ওর ভ্যালু। তার মানে কি ইলেকট্রন যদি এখানে যায় তাহলে দেখ আমার সিস্টেম এনার্জি বেড়ে যাচ্ছে না স্বাভাবিকভাবেই? তো ভাই এনার্জি এক্সেস তো উপরের দিকে উঠে গেছে স্বাভাবিকভাবেই। ইলেকট্রন যদি আমি যত উপরের দিকে দিতে থাকবো তত আমার এনার্জি বাড়তে থাকবে, তাই না? তাহলে দেখ আমার এখানে দেখ ইলেকট্রন যদি আমার এখানে যায় তাহলে এখানে ভাই আমার ডেল্টা ওর ভ্যালু বেশি হয়। ভালো করে দেখবি স্ট্রং ফিল্ডের জন্য আমার ডেল্টাও মানে কি ভাই, এনার্জির ভ্যালু। ডেল্টাও মানে হচ্ছে আমার এনার্জির ভ্যালু। তাহলে স্ট্রং ফিল্ডের জন্য আমার বেসিক্যালি কী হয় বলতো, ডেল্টা ওর ভ্যালু গ্রেটার দ্যান পি। আগে তুই লেখ তারপরে বলছি। স্ট্রং ফিল্ডের জন্য আমার কী হয়, ডেল্টা ওর ভ্যালু গ্রেটার দ্যান পি। আর উইক ফিল্ডে ভাই ডেল্টা ওর ভ্যালু কম, তাহলে ডেল্টা ওর ভ্যালু কম মানে হচ্ছে ডেল্টা ও লেস দ্যান পি। এটা হচ্ছে আমার স্ট্রং ফিল্ডের জন্য ইউজুয়ালি হয় ডেল্টা ও গ্রেটার দ্যান পি, আর উইক ফিল্ডের জন্য আমার কী হয়, ডেল্টা ও লেস দ্যান পি। এইবার একটু ঠান্ডা মাথায় দেখ এবার মানেটা কী হলো, মানেটা কী দাঁড়িয়েছে। মানেটা যেটা দাঁড়িয়েছে হচ্ছে, এবার একটু দেখবি, হয়ে গেছে সবার, এটা লেখা ডেল্টা ও গ্রেটার দ্যান পি, ডেল্টা ও লেস দ্যান পি লিখেছিস? দেখ এইবারে এদিকে তাকা, তাহলে এখন 3-এর পরে 4 নাম্বার ইলেকট্রনটাকে আমি যেখানে দেবো, 4 নাম্বার ইলেকট্রনটা আমি যেটা দেবো, তুই ভালো করে দেখ এখানে পেয়ারিং এনার্জির ভ্যালু আমার কম, তাই তো? তাহলে আমি যদি সিস্টেমের মধ্যে ইলেকট্রনের পেয়ার করি তাহলে আমার কম এনার্জি ইনভেস্ট করতে হবে। আর দেখ আমি যদি এর মধ্যে ইলেকট্রনটাকে উপরে পাঠিয়ে দিই তাহলে দেখ আমার হয়ে যাচ্ছে, দেখ সিস্টেম এনার্জি হবে বেড়ে, তাহলে আমার কী হবে বলতো, তখন বেশি এনার্জি ইনভেস্ট করতে হবে স্বাভাবিকভাবেই। যদি আমি কী করি ভাই, এখানে দেখ পেয়ারিং এনার্জি ভ্যালু কম, তার মানে পেয়ার হলে আমার কী হবে, কম এনার্জি দিতে হবে। আর যদি আমি ইলেকট্রনটাকে উপরে পাঠাই তাহলে আমার স্বাভাবিকভাবে বেশি যাচ্ছে এনার্জির ভ্যালু। তাহলে আমি কোন দিকে যাবো, অবশ্যই সিস্টেম চাইবে হচ্ছে আমার সবসময় এনার্জি কম রাখতে। এনার্জি কম রাখা মানে স্টেবিলিটি বেশি, বুঝতে পারছিস? তার মানে আমার কী হবে বলতো, যখন আমি দেখবো ডেল্টাও গ্রেটার দ্যান পি, তার মানে আমার কার জন্য আমার কম এনার্জি ইনভেস্ট করতে হবে, অবভিয়াসলি পেয়ারিংয়ের জন্য আমাকে তোকে কম এনার্জি দিতে হবে। তাহলে আমি তখন কোন দিকে যাবো বলতো, ডেল্টাও গ্রেটার দেন পি, মানে আমি তখন করে দেবো হচ্ছে ইলেকট্রনটাকে পেয়ার। আর যদি আমার হয় ডেল্টাও লেস দেন পি, তাহলে আমার কি বেসিক্যালি দেখ এই কেসে আমার পেয়ারিংয়ের জন্য আমি যে অ্যামাউন্টের এনার্জি এখানে দিতে হবে সেটার ভ্যালু আমার ইলেকট্রন যদি উপরে যায় তার থেকে আমার কম, সরি তার থেকে আমার বেশি, তাহলে আমি নিশ্চয়ই তখন ইলেকট্রনকে আমি উপরে পাঠাবো না, ইলেকট্রনকে তখন উপরেই পাঠাবো। ডেল্টাও লেস দেন পি মানে কি ভাই, পেয়ারিংয়ের জন্য আমার বেশি অ্যামাউন্টের এনার্জি দিতে হবে, ইলেকট্রনকে উপরে পাঠালে এবার হচ্ছে কম এনার্জি আমার দিতে হবে। তার মানে আমি কোথায় দেবো ভাই, তাহলে আমি যেটা কম ভ্যালু সেখানে দেবো। তাহলে আমি ডেল্টাও যখন কম তাহলে আমি ইলেকট্রনকে পাঠাচ্ছি হচ্ছে তখন উপরে, তার মানে সোজা কথা ভাই যার ভ্যালু কম আমি সেদিকে পাঠাবো। তাহলে পেয়ারিংয়ের ভ্যালু যেহেতু এখানে কম তাহলে আমি এখানে ইলেকট্রনকে করবো পেয়ার, আর যেহেতু আমার দেখ এখানে পেয়ারিংয়ের ভ্যালু বেশি ইলেকট্রন আমি করবো না পেয়ার, বুঝলি? ঠিক আছে, বোঝা গেছে? চল নোট বলে একটু লিখে রাখ, লিখ। when delta O greater than P, when delta O greater than P, pairing occurs, when delta O greater than P, pairing occurs, and when delta O less than P, and when delta O less than P, pairing does not occur. এটা ভালো করে মার্ক করে রাখবি, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, মানে এই কোশ্চেনটা আসবে না, ইলেকট্রনিক কনফিগারেশন এবার অ্যাপ্লাই করবে এটা। when delta O greater than P, যার ভ্যালু কম আমি তার দিকে যাব, পি এর ভ্যালু কম তাহলে আমি করে দেবো পেয়ার। আর ওখানে দেখ আমার কি হচ্ছে, অন্যটা লিখেছিস ডেল্টাও, যেখানে আমার কি হলো লেস দ্যান পি,
সেখানে আমি কি লিখেছি ডোন্ট পেয়ার, তাই তো এটাই লিখেছি ইলেকট্রন ডাজ নট পেয়ার বা ডোন্ট পেয়ার, বোঝা গেল। তার মানে আমার কী হয়েছে দেখ ইলেকট্রন, তাহলে আমি এবার চলে আসি এই কোশ্চেনটা যেটা আমার ছিল D4, এটা করছিলাম যেটা, তাহলে আমার এখানে কোনটা হবে ভাই ডেল্টাও গ্রেটার দ্যান পি ডেল্টাও লেস দ্যান পি। তাহলে এইবারে তুই আর SF WF মানে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড বলে আর লিখবি না, খাতার বাদিকে এইবার তুই লিখতে পারিস তাহলে স্ট্রং ফিল্ড, ডান দিকে আমি স্ট্রং ফিল্ড উইক ফিল্ড এতক্ষণ লিখছিলাম, এবার তুই খাতার বাদিকে চাইলে লিখতে পারিস ডেল্টাও গ্রেটার দ্যান পি আর ডান দিকে লিখতে পারিস ডেল্টাও লেস দ্যান পি। তার মানে এখন বাঁ দিকের প্রত্যেকটা ডায়াগ্রাম আমি দেখবো হচ্ছে ডেল্টাও গ্রেটার দ্যান পি আর ডান দিকের প্রত্যেকটা ডায়াগ্রাম আমি দেখবো হচ্ছে ডেল্টাও লেস দ্যান পি, ঠিক আছে। আমি আর স্ট্রং ফিল্ড উইক ফিল্ড বলবো না, আমি এখন চলে যাবো হচ্ছে এই টার্মটাতে, কারণ তোর পরীক্ষাতে এই টার্মটা দিয়ে কোশ্চেনটা আসবে। চল যাই হোক আমি D4 এর ডায়াগ্রামে চলে যাই, তাহলে ভাই আমার এখানে কি হচ্ছে 3-এর পরে এখানে দেখি কার ভ্যালু কম, হ্যাঁ ভাই কার ভ্যালু কম, পেয়ারিংয়ের ভ্যালু কম, তাহলে পরের ইলেকট্রন আমি কোথায় দেবো, এখানে করে দিলাম পেয়ার, বুঝলি, বোঝা গেছে, ঠিক আছে। আর ওখানে আমার কি হচ্ছে D4 এর যে ডায়াগ্রামটা আমি তুই আঁকছিলাম, এখানে ডেল্টাও লেস দ্যান পি, পেয়ারিংয়ের ভ্যালু বেশি, তাহলে আমি পেয়ারিং করবো না, তাহলে 4 নাম্বার ইলেকট্রন চলে গেল হচ্ছে আমার উপরে, ঠিক আছে। তাহলে আমার এখানে ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে, D4 এর মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে বল, এটা T2G4 আর ওটা আমার কী হবে T2G3 EG1, T2G3 EG1, বুঝলি, ঠিক আছে, T2G3 EG1, ক্লিয়ার, বোঝা গেছে। চল D4 হয়ে গেছে, পরেরটা D5 বলার সঙ্গে সঙ্গে তুই এবার ভাই ডায়াগ্রাম এঁকে ফেল, D5 বলার সঙ্গে সঙ্গে তুই ডায়াগ্রাম এঁকে ফেলেছিস, বাঁদিকে ভাই গ্যাপ বড়, ডান দিকে আমার গ্যাপটা ছোট। আমার এখন কি চলছে ভাই, আমার এখন চলছে হচ্ছে বাঁদিকে ডেল্টাও গ্রেটার দ্যান পি, ডান দিকে চলবে আমার ডেল্টাও লেস দ্যান পি, আমার ডেল্টাও গ্রেটার দ্যান পি ডেল্টাও লেস দ্যান পি, ঠিক আছে। তাহলে বাঁদিকে আমার কি হচ্ছে, বাঁদিকে আবার ডায়াগ্রাম আঁকি, বাঁদিকের ডায়াগ্রাম আমি কী দেবো D5, তাহলে ফুলফিল করা স্টার্ট করি। আচ্ছা দেখ D5 মানে তো আমি আগেরটা 4 এঁকেছি বলে যে ওইভাবে পরপর দিচ্ছি ওরকম তো না, চল D5 আমি তাহলে ফুলফিল করা স্টার্ট করি। আমাকে তো 1 থেকেই করতে হবে, 1 2 3 ডেল্টাও গ্রেটার দ্যান পি, তার মানে আমি পেয়ারিং করবো, 3-এর পরে 4 গেল এখানে, 5 গেল এখানে, এই হচ্ছে আমার গল্প, ঠিক আছে। তাহলে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কী হলো বলে ফেল, আর বলিস না লজ্জা পাচ্ছিস, T2G5 এখানে আমার কী হবে, তাহলে ডেল্টাও লেস দ্যান পি, তাহলে আমি ফুলফিল করা স্টার্ট করি। 5টা কীভাবে করবো ভাই, পি এর ভ্যালু আমার বেশি, তাহলে আমি পি পেয়ারিং করবো না, তাহলে 3, তারপরে হচ্ছে আমার এখানে গেলো, তাহলে কি হচ্ছে T2G3 EG2 হয়ে গেছে, হ্যাঁ ভাই হয়ে গেছে। চল পরে একটা D6 করে ফেল, D6 ছবি আপ, বাঁ দিকে হচ্ছে বড় গ্যাপ, ডান দিকে হচ্ছে আমার ছোটো গ্যাপ, T2G কত আসছে, D6 কী হবে বল, হয়ে গেছে D6, চল D6 আঁকি, তো ডান দিক বাদিকে করা হয়ে গেছে, বড় ছোটো করে গ্যাপ। আচ্ছা বাঁ দিকে হচ্ছে আমার কি হচ্ছে, এখানে দিই ডায়াগ্রাম, 5টা ছিল, 6টা আমি এখানেই দেবো স্বাভাবিকভাবে, পরেরটা আমার এখানে গেল, তার মানে আমার কী হচ্ছে, এটা হয়ে গেলো T2G6, বুঝে বুঝে তুই করছিস, না বোঝার মতন কিছুই নেই। এবার আমি D6 ওদিকে আসি,